ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমাদের স্ট্রাকচার অফ অ্যাটমের 7 পার্ট চলছে। দেখো, আমরা 58টা কোয়েশ্চেন অলরেডি করে নিয়েছি, একটা লং জার্নি ছিল। তো যাদের যেখানে প্রবলেম আছে তারা কমেন্টে জানাবে যে তোমরা কোথায় বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে বা তোমরা অন্য কোনোভাবে কি ক্লাস চাও। আজকে আমাদের লাস্ট ক্লাস, এইটা পার্ট 7। 66টা কোয়েশ্চেন আছে টোটাল, আজকে কমপ্লিট হয়ে যাবে। তোমরা নেক্সট টপিক কোন টপ কন্টেন্টের উপর করতে চাও সেটা অবশ্যই জানাবে, ঠিক আছে? মানে তোমার ধরো আমি বলতে চাইছি ফিজিক্যাল কেমিস্ট্রির কোনো টপিক, বা ইনঅর্গানিকের বা অর্গানিক কেমিস্ট্রির, এনসিআরটির, অবশ্যই এনসিআরটির সলিউশনের কথা বলছি। কোন কন্টেন্টের তোমরা চাইছো সেটা তোমরা কমেন্টে জানিয়ে যেতে পারো, অথবা আমি আমার চয়েস মতো নেক্সট ক্লাস আবার করাবো, ঠিক আছে? চলো করে নি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, if the velocity of the electron in Bohr's first orbit is 2.19 into 10 to the power 6 meter per second, calculate de Broglie wavelength। দেখো, de Broglie equation আমরা জানি, de Broglie equation কি? lambda equal to h by mv। ওকে, তো আমাদের de Broglie wavelength, এই ল্যামডার ভ্যালুটাই আমাদের ক্যালকুলেশন করতে হবে, ল্যামডাটা, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েভলেংথ। এবার দেওয়া আছে ভেলোসিটি অফ ইলেকট্রন ইন বোরস ফার্স্ট অরবিট। তাহলে এখানে ভি এর ভ্যালু আমাদের দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ভি এর ভ্যালু দেওয়া আছে 2.19 ইন্টু 10 টু দি পাওয়ার 6। খুবই ইজি, জাস্ট এর ভ্যালুগুলো এখানে বসাবো তাহলেই হয়ে যাবে। ইলেকট্রনের মাস সেটাও আমরা জানি 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31। আচ্ছা, তো দেখো এখানে এসআই পদ্ধতিতে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ মানে প্লাঙ্কস কনস্ট্যান্ট, এর ভ্যালুটা বসাবো 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 বাই এম এর ভ্যালু। চলো তোমরাও ক্যালকুলেশন করো, সাথে রিপ্লাই দাও। 10 টু দি পাওয়ার -31 এটা হচ্ছে কেজি, এটা জুল সেকেন্ড। ওকে, আর ভেলোসিটিটা হচ্ছে মিটার পার সেকেন্ড ইন্টু 2.19 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। ওকে, চলো এবার এটার কত অ্যান্সার আসছে। এটার অ্যান্সার বেরোনো মানেই আমরা এখানে ওয়েভলেংথের ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে? তো এটার অ্যান্সার আসছে 3.32 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার। এবার দেখো, জেনারেলি ওয়েভলেংথ আমরা সবসময় অ্যাংস্ট্রং এই ক্যালকুলেশন করে থাকি, ঠিক আছে? ওয়েভলেংথ অলওয়েজ আমরা অ্যাংস্ট্রং এই দিয়ে থাকি। এবার কোয়েশ্চেনের যেই ইউনিটে চাইবে অ্যাকর্ডিং টু দিস ইউনিট তোমাদের করতে হবে। দেখো আমরা কি জানি, 1 অ্যাংস্ট্রং ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -10 মিটার। দেখো তাহলে এখানে এটা হয়ে যাবে 3.32 অ্যাংস্ট্রং। ওকে, আশা করি বোঝা গেছে। ডি ব্রয় ইকুয়েশন থেকে আমরা ওয়েভলেংথ ক্যালকুলেশন করলাম। ওকে, ডি ব্রয় ইকুয়েশন অ্যাকচুয়ালি ইলেকট্রনের ওয়েভ পার্টিকেল যে ডুয়ালিজম, ঠিক আছে, সেটা কিন্তু ইন্ডিকেট করে। ওকে, ইলেকট্রনের ওয়েভ পার্টিকেল যে ডুয়ালিজম মানে ওয়েভ নেচার মানে তরঙ্গধর্মী, আবার পার্টিকেল নেচার, এই যে দ্বৈত সত্তা, এইটার রিপ্রেজেন্ট করে ডি ব্রগলি ইকুয়েশন, ঠিক আছে? আশা করি এগুলো জানো তোমরা। চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য ভেলোসিটি অ্যাসোসিয়েটেড উইথ আ প্রোটন মুভিং ইন আ potential difference of 1000 volt is 4.37 into 10 to the power 5 meter per second। ওকে, দেখো কি বলছে, একটা প্রোটনের ভেলোসিটি 4.37 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড। তাহলে ভি ইকুয়াল টু হবে 4.37 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড। ওকে, এবার বলছে if the hockey ball of mass 0.1 kg is moving with this velocity। দেখো এবার বলছে একটা হকি বল যার মাস হচ্ছে 0.1 কেজি। ওকে, এটা মুভ করছে এই সেম ভেলোসিটি নিয়ে। ক্যালকুলেট দ্য ওয়েভলেংথ অ্যাসোসিয়েটেড উইথ দিস ভেলোসিটি। তো এই যে ভেলোসিটিটা এই ভেলোসিটি নিয়ে হকি বলটা মুভ করছে, এর সাথে অ্যাসোসিয়েটেড ওয়েভলেংথ মানে এগেন আমাদের এখানে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, এই ডি ব্রয় ইকুয়েশনের হেল্প নিয়ে সলভ করতে হবে। দেখো তাহলে আমরা কি পাচ্ছি, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34
ডিভাইড বাই এম ভ্যালু হয়ে যাবে, এখানে কত আছে, এখানে কিন্তু ভুলেও ইলেকট্রনের মাস বসাবে না, এটা হচ্ছে হকি বলের মাস, এখানে আমাদের হকি বলের মাস বসিয়ে কম্পেয়ার করতে হবে। দেখো 0.1 ইন্টু ভলিউম কত, এই ভেলোসিটি আছে 4.37 ইন্টু 10⁵ ওকে। চলো রিপ্লাই দাও, এখানে কত এটার অ্যান্সার বেরোবে, কত অ্যান্সার বেরোবে, কত বেরোচ্ছে 1.516 ইন্টু 10⁻⁻38 মিটার। ওকে, 10⁻⁻38 মিটার। চলো এবার নেক্সট কোয়েশ্চেনে আসি। দেখো কি বলছে, if the position of the electron is measured within an accuracy of ±0.002 ন্যানোমিটার, তাহলে দেখো এই যে কোয়েশ্চেনটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে, তাই তো হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ইউজ করে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। এখানে কি বলেছে, পজিশন অফ ইলেকট্রন ইজ মেজার্ড উইথ অ্যান অ্যাকুরেসি অফ ±0.002 ন্যানোমিটার। ঠিক আছে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পজিশনে এটা কি ইনঅ্যাকুরেসি, ঠিক আছে, পজিশনে ইনঅ্যাকুরেসি হচ্ছে ±002 ন্যানোমিটার। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি কি ডেল এক্স ইকুয়াল টু 0.002, এখানে প্লাস মাইনাস বসিয়ে দেবো। ওকে, দেখো এবার নেক্সট আসছি। আচ্ছা, হাইজেনবার্গ যে আনসার্টেনটি প্রিন্সিপালটা সেটা একটু এখানে মেনশন করে দিই। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কি বলছে, ডেল এক্স আনসার্টেনটি ইন পজিশন অ্যান্ড ডেল পি এদের মাল্টিপ্লাই করলে মানে আনসার্টেনটি ইন মোমেন্টাম। ওকে, আনসার্টেনটি ইন মোমেন্টাম ইকুয়াল টু হয়ে যায় h/4π। এটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে আমরা পাচ্ছি। ঠিক আছে, আবার বলছি, ডেল এক্স আনসার্টেনটি ইন পজিশন অ্যান্ড ডেল পি আনসার্টেনটি ইন মোমেন্টাম। ওকে, এবার এখানে কি বলছে দেখো, ক্যালকুলেট দ্য আনসার্টেনটি ইন মোমেন্টাম। দেখো তার মানে আমাদের ডেল পি ক্যালকুলেট করতে হবে, ডেল পি ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, অফ দ্য ইলেকট্রন দিয়ে এখানে দেওয়া আছে দেখো h/4πm ইন্টু 0.05 ন্যানোমিটার। ইজ দেয়ার এনি প্রবলেম ইন ডিফাইনিং দিস ভ্যালু। দেখো তার মানে এখানে কি বলছে, আমরা এবার এই যে ভ্যালু যেটা আমাদের প্রোভাইড করা আছে এটা আমরা এই লতে বসাবো, তারপর আমরা দেখবো যে এটা কি ডিফাইন করছে। ওকে, চলো তাহলে নেক্সট আমরা পেয়ে যাব ডেল পি ইকুয়াল টু h/4π ডেল এম, তাই তো, সরি ডেল পি আনসার্টেনটি ইন মোমেন্টাম এটা। ঠিক আছে, আনসার্টেনটি ইন পজিশন মানে আমরা আনসার্টেনটি ইন মোমেন্টাম ক্যালকুলেশন করব, এখানে চলে আসছে আনসার্টেনটি ইন পজিশন। দেখো আরেকবার দেখিয়ে দিই, এই যে ডেল এক্সটাকে এখানে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে, অর তাহলে ডেল পি ইকুয়াল টু 1/0.002, এটা কি ছিল ন্যানোমিটারে, ঠিক আছে ন্যানোমিটারে আছে, ইন্টু দেখো এবার এইচ এর ভ্যালু বসাবো 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এবার এটাকে কি করব দেখো, এই ন্যানোমিটারটাকে এটাকে কিন্তু মিটারে কনভার্ট করব, মানে ইন্টু 10⁻⁹ ঠিক আছে মিটার। চলো ডিভাইড বাই 4π ইন্টু, আচ্ছা আনসার্টেনটি ইন পজিশন এটা তো আমি বসিয়ে দিয়েছি, এখানে পায়ের বদলে এখানে বসাতে পারি 3.14। ঠিক আছে, পায়ের বদলে এখানে বসিয়ে দেবো 3.14, দেখো ইন্টু 3.14। চলো তাহলে নেক্সট আমরা এটা ক্যালকুলেশন করে ডেল পির ভ্যালুটা আমরা পেয়ে যাব 2.637 ইন্টু 10⁻23, দেখো জুল সেকেন্ড, তারপর এখানে পাচ্ছি মিটার ইনভার্স। ওকে, এবার ডেল পির ভ্যালুটা দেখো এখানে কত পাবো, অ্যাকচুয়ালি 1 জুল ইকুয়াল টু 1 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, 1 জুল সেকেন্ড
স্কোয়ার, 1 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার হয়। তাহলে দেখো এখানে আমরা ফর্মুলাতে এখানে কি বসিয়ে দিতে পারবো জুলের জায়গায়, ডেল পি ইকুয়াল টু হয়ে যাবে 2.637 ইন্টু 10⁻⁻23। ইউনিটটা চেঞ্জ করে লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, চলো তাহলে এখানে আমরা ডেল পির ভ্যালুটা এখানে পেয়ে গেলাম। দেখো এবারে এখানে আনসার্টেনটি ইন মোমেন্টাম আমরা পেয়েছি। কোয়েশ্চেনটা দেখো, আনসার্টেনটি ইন মোমেন্টাম আমরা পেয়েছি, ক্যালকুলেট আনসার্টেনটি ইন দ্য মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন। ওকে, তাহলে আনসার্টেনটি ইন মোমেন্টাম আমরা পেয়ে গেছি। এবার দেখো বলছে যে সাপোজ দ্য মোমেন্টাম অফ ইলেকট্রন ইজ h/4 m ইন্টু 0.05 ন্যানোমিটার। ইজ দেয়ার এনি প্রবলেম ইন ডিফাইনিং দিস ভ্যালু? তাহলে এখানে অ্যাকচুয়াল মোমেন্টাম যেটা দেওয়া আছে সেটার রেসপেক্টে আমরা এখানে কি করব, ক্ল্যারিফাই করব। দেখো চলো এখানে অ্যাকচুয়াল মোমেন্টাম, তাহলে আমার কোয়েশ্চেনে কি দেওয়া আছে, অ্যাকচুয়াল মোমেন্টাম। দেখো অ্যাকচুয়াল মোমেন্টাম দেওয়া আছে h/4 ইন্টু h/4 ইন্টু 0.05, ঠিক আছে, দেওয়া আছে। তাহলে এখানে এবার বসিয়ে দেবো ভ্যালুগুলো। ঠিক আছে, 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইড বাই 4 ইন্টু 3.14 ইন্টু, এবার এখানে দেখো এটা ন্যানোমিটারে ছিল, এই যে ভ্যালুটা এখানে ন্যানোমিটারে ছিল এটাকে মিটারে কনভার্ট করব, তাহলে কি হবে 5 ইন্টু 10⁻11, এটা হয়ে যাবে মিটার। ওকে, চলো এখানে তাহলে দেখো কত অ্যান্সার বেরোচ্ছে, কত অ্যান্সার আসছে দেখো 1.055 ইন্টু 10⁻⁻24 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল মোমেন্টাম। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভ্যালুটা আমরা ডিফাইন করতে পারছি না, তার কারণ এই যে অ্যাকচুয়াল মোমেন্টামের যে ভ্যালুটা দেখো এইটা আমরা পেয়েছি। ওকে, যে ডেটা দেওয়া আছে সেখান থেকে ক্যালকুলেশন করে এটা ক্যালকুলেটেড ভ্যালু, আর অ্যাকচুয়াল ক্যালকুলেটেড ভ্যালু আর এটা অ্যাকচুয়াল যে মোমেন্টাম সেটার চেয়ে এটা কি হচ্ছে, এই যে ভ্যালুটা এটা কি হচ্ছে বড়, অ্যাকচুয়াল মোমেন্টাম যেটা হচ্ছে স্মলার হচ্ছে আনসার্টেনটিতে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করব, ডিফাইন করতে পারবো না। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি the value cannot be defined because the magnitude of the actual momentum is much smaller than the uncertainty ওকে, দেখো চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো এটার জন্য কোয়ান্টাম নাম্বারস এর নলেজটা খুব ভালোভাবে থাকতে হবে, তো চলো এটা এক্সপ্লেন করি। কোয়েশ্চেনটা কি বলেছে, দ্য কোয়ান্টাম নাম্বারস অফ 6 ইলেকট্রনস, এই যে দেখো 1 2 3 4 5 6 করে দেওয়া আছে, 6 ইলেকট্রনস আর গিভেন বিলো। ওকে, দেওয়া আছে, অ্যারেঞ্জ দেম ইন অর্ডার অফ ইনক্রিজিং এনার্জিস, ওদের ইনক্রিজিং এনার্জিতে আমাদের সাজাতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। দেখো এবারে এনার্জি আমরা কিভাবে ক্যালকুলেশন করি, দেখো আপ বাউ প্রিন্সিপাল। ঠিক আছে, আপ বাউ প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের অ্যাকর্ডিং ইলেকট্রনের এনার্জি আমরা কিভাবে ডিটারমাইন করি, n প্লাস এল রুল দিয়ে আমরা ডিটারমাইন করি। ঠিক আছে, এবারে এগুলো কোন সাবসেল সেটা প্রথমে দেখে নি। দেখো এল এর ভ্যালু মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0 1 2 3 হলে এর করেসপন্ডিং তোমার অরবিটাল গুলো কি হয়, এস পি ডি এফ। ঠিক আছে, এস পি ডি এফ। দেখো
আর আবাউ প্রিন্সিপাল থেকে আমরা n+l রুলের আমরা জেনেছি কিভাবে ইলেকট্রনের এনার্জি ক্যালকুলেশন করতে হয়। তো চলো করতে স্টার্ট করি। আচ্ছা, প্রথমে আমি এখানে লিখে দিই এগুলো কোন অরবিটাল। দেখো n = 4, l = 2, তাহলে দেখো l = 2 হলে কি হয়, d অরবিটাল, তাহলে এটা 4d। n = 3, l = 2 মানে 3d। l = 1 হলে দেখো কি হয়, p অরবিটাল হয়, তাহলে 3p। ওকে, n = 3, l = 2 হলে এটা হবে কি 3d। ওকে, n = 3 আর l = 1 হলে হয়ে যাবে কি 3p। আবার দেখো p 4 আছে, তাহলে 4, l = 1 হলে p। ওকে, তাহলে এগুলো আমরা পেলাম অরবিটাল গুলো। এবার আমি পাশে n+l ভ্যালুগুলো লিখে দিচ্ছি। n+l ভ্যালু দেখো কিভাবে পাবো, 4 + 2 মানে 6। ওকে, 3 + 2 মানে 5। এই যে দেখো 3 আর 2, l এর ভ্যালু। nটা কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, lটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। দেখো 4 আর 1 5, 3 আর 2 এগেইন এখানে 5 হবে, 3 + 1 4, 4 + 1 এখানে 5। দেখো তাহলে n+l এর ভ্যালু যার ক্ষেত্রে বেশি হবে তার এনার্জি বেশি হবে। এবারে এখানে সমস্যাটা কোথায়, দেখো এখানে 5 চারটে আছে, তাহলে এদের মধ্যে কার এনার্জি বেশি হবে, চারটে আছে 5। দেখো সেটাও আছে রুল কি, যে যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেশি, যে ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেশি সেক্ষেত্রে আমাদের n+l রুল একই হলেও সেক্ষেত্রে সেই পার্টিকুলার n+l ভ্যালুটার কি হবে, এনার্জি বেশি হবে। ঠিক আছে, তো চলো এখানে প্রথমেই এনার্জি হাইয়েস্ট কার, এনার্জি হাইয়েস্ট কার 6 কার, দেখো 4d, তাহলে প্রথমেই এখানে লিখে দিলাম 4d। দেখো প্রথমেই এনার্জি হাইয়েস্ট কার 4d, তাহলে 4d এর হাইয়েস্ট। এবারে 5 এ আসি, তাহলে 5 এর মধ্যে এখানে কার এনার্জি হাইয়েস্ট হবে, দেখো কার এনার্জি হাইয়েস্ট হবে, আচ্ছা এটা 4p হবে। ঠিক আছে, এই যে 4 আছে, দেখো 4p এর হাইয়েস্ট হবে। এবার 4p দুটো আছে, তাহলে 4d কার 6, 6 নম্বর, এই 4d কার 1 নম্বর ইলেকট্রন, 1 নম্বর। ঠিক আছে, এরপর আসবে কে, 4d এর পর 4p। দেখো 5 যতগুলো আছে, চারটে 5 আছে, তার মধ্যে 4p দুটো আছে, তাহলে 4p আসবে। ঠিক আছে, তাহলে 4p দুটো আছে মানে 4p = 4p। দেখো কে কে আছে, 3 আর 6, তাহলে 3 = 6 হচ্ছে, 3 আর 6, এই যে 3 আর এটা 6। দেখো 4p হয়ে গেল। এরপর কারা পড়ে আছে, দেখো 3d, দুটো এখানে 3d আছে, এইটা আর এইটা। ঠিক আছে, 3d, তাহলে এদের দুজনের আবার ইকুয়াল হবে, তাই তো। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 3d = 3d। দেখো এখানে পেয়ে যাচ্ছি তাহলে কি 3d = 3d। ওকে, তাহলে এখানে কে কে আছে, দেখো 3d 2 আর এখানে 3d 4, তাহলে 2 আর 4। দেখো এইভাবে সাজালে আমরা কিন্তু এইভাবেই পাবো। তাহলে 5 এর গুলোও নিয়ে নিলাম। এবার অনলি পড়ে আছে 4, 4 এরটাকে 3p, তাহলে 3p হবে, 3p এর এনার্জি সবচেয়ে লোয়েস্ট। ওকে, তাহলে এটা কার করেসপন্ডিং, 5। দেখো তাহলে প্রত্যেকটা সাজানো হয়ে গেল। if any of this combination has have the same energy list, আমরা দেখো এই যে 6টা ইলেকট্রনকে আমরা এদের ইনক্রিজিং এনার্জি অর্ডারে সাজিয়ে দিয়েছি, সবচেয়ে বেশি 1 এর, তারপর 3 6 সেম এনার্জি, তারপর 2 4, তারপর 5। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো কি বলছে, the bromine atom possesses 35 electrons। ঠিক আছে, এটা আমরা সবাই জানি ব্রোমিন অ্যাটমে 35টি ইলেকট্রন আছে। It contains 6 electrons in 2p orbital। ঠিক আছে, 2p অরবিটালে 6 ইলেকট্রন আছে। ওকে, 3p অরবিটালে বলছে 6 ইলেকট্রন, দেখো, আর 4p অরবিটালে বলছে 5 ইলেকট্রন। দেখে নাও, 4p অরবিটালে বলছে 5 ইলেকট্রন। ঠিক আছে, এবার বলছে which of these electron experiences the lowest effective nuclear charge।
দেখো ব্রোমিনের 35টি ইলেকট্রন আছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা, ব্রোমিনের ক্ষেত্রে কি আছে, 4টা সেল আছে, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ব্রোমিনের ক্ষেত্রে n = 4, তাই তো। দেখো তার মানে এখানে আমরা যদি ড্র করে নিই একটা ছবি, ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস, এখানে কে কে আছে, নিউট্রন আছে আর প্রোটন আছে। এবার এর চারিদিকে দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার গুলো আছে, আমি এখানে 4টে ড্র করছি। দেখো তাহলে এখানে কি কি আছে, 4 নম্বরে আছে 4p ইলেকট্রন, ওকে, 3p ইলেকট্রন আছে 3 নম্বরে, অবশ্যই 2p ইলেকট্রন আছে 2 নম্বর সেলে। এবার দেখো এদের মধ্যে ডিস্টেন্স গুলো দেখো, এদের মধ্যে ডিস্টেন্স গুলো দেখো, ডিস্টেন্সটা দেখানোর জন্য আমি ড্র করেছি, ঠিক আছে। এবারে দেখো এই যে বলেছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মিন্স অ্যাকচুয়ালি নিউক্লিয়াসে প্রোটন থাকে, ঠিক আছে, নিউক্লিয়াস বাইরের ছেলে যে ইলেকট্রন গুলো আছে ওদেরকে যে তোমার এনার্জি দিয়ে অ্যাট্রাক্ট করে, সেটা কিসের জন্য, সেটা এই যে নিউক্লিয়ার চার্জ, পজিটিভ চার্জ, এটার জন্যই ওই অ্যাট্রাকশন ফোর্সটা আসে। ইলেকট্রনকে যে এনার্জিটা দিয়ে অ্যাট্রাক্ট করে সেটা হয় কিসের জন্য, এই যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের জন্য। এবারে যে ক্ষেত্রে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইএনসি যখন বেশি হয়, ঠিক আছে, তখন কি হয়, অ্যাট্রাকশন ফোর্স লার্জ, বেশি হয়, ঠিক আছে। তাহলে দেখো এই যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এখানে যদি আমরা দেখতে পাবো এটা কি করবে, ডিক্রিজ করবে যত ডিস্টেন্সটা ইনক্রিজ করবে, ঠিক আছে। এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার গুলো, এই যে সেলগুলো দেখছো, প্রিন্সিপাল যে সেলগুলো, এদের ডিস্টেন্স যত বেশি হবে নিউক্লিয়াস থেকে, তত এখানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কি হতে থাকবে, কম হতে থাকবে, ঠিক আছে, কম হতে থাকবে। তাহলে দেখো এখানে যেটা রিজনটা, এটা সহজভাবে বললে এইভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। আর একটা আলাদা যেটা আছে, ডিফারেন্ট আর একটা থিং, সেটা হচ্ছে দেখো 4p অরবিটাল, এর আগে কে আছে, 2p 3p, এই অরবিটাল গুলো আছে, তো এদের জন্য কি হয়, শিল্ডিং হয়, ঠিক আছে, এরা নিউক্লিয়ার চার্জটাকে কি করে, শিল্ডিং, ঠিক আছে, নিউক্লিয়ার চার্জটাকে শিল্ডিং করে। তো সেই কারণে আমরা এখানে বলতে পারি যে 4p অরবিটালে যে ইলেকট্রনটা আছে এরা কি করবে, লোয়েস্ট এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্স করবে। তাহলে এখানে আমি বলছি 4p electrons will experience lowest effective nuclear charge, ওকে। দেখো খুব সিম্পল ভাবে ভাবো যে ডিস্টেন্স যখন বেড়ে যাচ্ছে অবশ্যই চার্জটা কম এক্সপিরিয়েন্স করবে, শুধু এইভাবে সিম্পল ভাবে ভেবেও অ্যান্সার দিতে পারো। আরো যে একদম ইনার যে এক্সপ্লেনেশন গুলো আছে, যেমন 2p 3p অরবিটাল বললাম, এটা কি করে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটাকে সিল্ড করে, মানে 4p অরবিটালটাকে কি করে, এই অ্যাট্রাকশনটা ফিল করতে দেয় না, ঠিক আছে। চলো আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কারণ না বললে তো আমি বুঝতে পারবো না তোমরা কতটা কি বুঝতে পারছো, তাই না। চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, among the following pairs of orbital, which orbital will experience the larger effective nuclear charge, কোন অরবিটাল লার্জ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এক্সপিরিয়েন্স করবে, ওকে। দেখো এখানে কতগুলো পেয়ার আছে, 2s 3s 4d 4f 3d 4p, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, দেখো এখানে আমরা দেখতেই পাচ্ছি 2 নম্বর, একটু আগেই আমি এক্সপ্লেন করলাম 2 আর 3, এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার একটা 2 আর একটা 3, ঠিক আছে। তাহলে এটা যদি নিউক্লিয়াস হয়, দেখো এর বাইরে একটা সেল, তার বাইরে একটা সেল, এটা ধরে নিলাম 2, তার পরের সেলটা 3,
3 নম্বর সেল, ঠিক আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। তাহলে দেখো এখানে ডিস্টেন্স কি হচ্ছে, 3 নম্বর সেলে বেড়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এখানে কি, among the following pairs of orbital which orbital will experience the larger effective nuclear charge। তাহলে আমরা এখানে বলতে পারি যে as 2s orbital closer to nucleus, orbital closer to nucleus, right, closer to nucleus, তো সেই কারণে এটা কি করবে, লার্জার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ফিল করবে, ঠিক আছে, লার্জার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ 2s অরবিটালটা ফিল করবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা আসে কোথায় থেকে, নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াসের প্রোটন থেকে, ঠিক আছে, নিউক্লিয়াসের প্রোটন থেকে। দেখো আমরা জানি যে পিরিয়ডিক টেবিলে যখন আমরা যাই লেফট টু রাইট অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করে, এই কারণে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এটাও কিন্তু ইনক্রিজ করে, কারণ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দ্যাট ডিপেন্ডস অন প্রোটন, ঠিক আছে, নাম্বার অফ প্রোটন। চলো এরপর সেকেন্ড 4d 4f, ঠিক আছে। দেখো এখানে কি হবে 4d 4f, দেখো পরপর যে সাবসেলগুলো থাকে কিভাবে থাকে, এস প্রথমে, তারপর পি, তারপর ডি, তারপর এফ। তাহলে ফোর্থ সেল মানে n ইকুয়াল টু যখন 4, 4 নম্বর যে সেল তার যে sp-df অরবিটাল গুলো এরা কিরকম ভাবে থাকবে, নিউক্লিয়াস থেকে এদের ডিস্টেন্সটা এইভাবে ভ্যারি করবে, মানে নিউক্লিয়াসের কাছে থাকবে 4s, তারপর 4p, তারপর 4d, তারপর 4f। তাহলে সিমিলারলি দেখো আমরা এটাও দেখেছি যে ইলেকট্রন প্রথমে কোথায় ফিল আপ হয়, s অরবিটালে, তারপর p অরবিটালে, ঠিক আছে, এইভাবে ফিলিং গুলো হয় পরপর। তাহলে আমরা বলতে পারি যে 4d অরবিটাল ইজ মোর ক্লোজার টু দ্য নিউক্লিয়াস দ্যান 4f অরবিটাল। তাহলে 4d অরবিটাল কি করবে, তাহলে 4d অরবিটাল কি করবে, গ্রেটার নিউক্লিয়ার চার্জ এক্সপেরিয়েন্স করবে, গ্রেটার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এক্সপেরিয়েন্স করবে। ওকে, দেখো আশা করি বুঝতে পেরেছো। এক্সপেরিয়েন্স বাই ইলেকট্রন। ওকে, চলো দেখো, না বুঝতে পারলে কিন্তু অবশ্যই জানাবে। এরপর বলেছে 3d 3p, সেম ভাবে আমরা বলবো যে 3p, তারপর কে যাবে 3d, তাহলে 3p কি করবে, গ্রেটার নিউক্লিয়ার চার্জ এক্সপেরিয়েন্স করবে, গ্রেটার নিউক্লিয়ার চার্জ এক্সপেরিয়েন্স করবে। চলো দেখো এর পরের কোয়েশ্চেন দেখো, the unpaired electrons in aluminum and silicon are present in 3p orbital। কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আচ্ছা এখানে বলেছে অ্যালুমিনিয়াম আর সিলিকনে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে হুইচ ইলেকট্রনস উইল এক্সপেরিয়েন্স মোর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ফ্রম দ্য নিউক্লিয়াস। দেখো তাহলে এখানে দেওয়া আছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামে কি আছে, অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন ভ্যালেন্স শেলে 3s2 3p1, আর সিলিকনের দেখো কত, সিলিকনের হয়ে যাচ্ছে 3s2 3p2। ওকে, অ্যালুমিনিয়ামের 13 অ্যাটমিক নাম্বার আর সিলিকনের 14 অ্যাটমিক নাম্বার। ওকে, সিলিকনের 14 অ্যাটমিক নাম্বার। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিতেও আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ঠিক আছে, পি অরবিটালে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, অ্যান্ড অ্যালুমিনিয়ামেরও পি অরবিটালে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। তো এবার বলছে কে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি এক্সপেরিয়েন্স করবে। দেখো সেম ভাবে আমরা বলবো, সেম ভাবেই আমরা বলবো যে আনপেয়ার্ড ইলেকট্রন গুলো নিউক্লিয়ার চার্জ বেশি এক্সপেরিয়েন্স করবে কার ক্ষেত্রে। দেখো এখানে আমি একটু আগেই বললাম যে আমরা যখন পিরিয়ডিক টেবিলে লেফট টু রাইট যাই, ঠিক আছে, লেফট টু রাইট আমরা যাচ্ছি। এবার দেখো পিরিয়ডিক টেবিলে তোমার গ্রুপ 13-এ আছে, গ্রুপ 13-এ আছে অ্যালুমিনিয়াম, তারপর গ্রুপ 14-এ আছে সিলিকন, তাই তো, সিলিকন গ্রুপ 14-এ আছে সিলিকন, বাট কোন পিরিয়ডে, এটা থার্ড
থার্ড পিরিয়ড, দেখো থার্ড পিরিয়ডে তাহলে যখন আমরা যাচ্ছি অ্যালুমিনিয়াম থেকে সিলিকনের দিকে আমরা দেখতে পাচ্ছি অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করছে। এবার অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করার অর্থ নিউক্লিয়াসে প্রোটন নাম্বার ইনক্রিজ করছে, প্রোটন নাম্বার ইনক্রিজিং। ঠিক আছে, দেখো প্রোটন নাম্বার যখন ইনক্রিজ করবে তখন আমরা দেখব যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটাও বাড়বে। প্রোটন নাম্বার ইনক্রিজ করা মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়বে। ঠিক আছে, আবার অন্যদিকে কি করে, সাইজও ডিক্রিজ করে। সেই কারণে ওভারঅল এই সামগ্রিক এফেক্টের জন্য কি হবে, এই দুটো ইলেকট্রন কি করবে, এই যে সিলিকনে যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে এ কিন্তু বেশি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ফিল করবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে সিলিকনের। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি। দেখো অ্যান্সারটা হবে 3p অরবিটাল অফ সিলিকন will experience a more effective নিউক্লিয়ার চার্জ। ওকে, দেখো আশা করি বুঝতে পেরেছো। চলো এবার একটা খুব সোজা জিনিস দেওয়া আছে, ইন্ডিকেট দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস ইন ফসফরাস, সিলিকন, ক্রোমিয়াম, আর কি দেওয়া আছে আয়রন, ক্রিপ্টন। ঠিক আছে, দেখো এগুলোর আনপেয়ার্ড ইলেকট্রন ক্যালকুলেশন করতে হবে। তো চলো স্টার্ট করি তাহলে। প্রথমেই আছে কি ফসফরাস, ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত 15। ঠিক আছে, সিলিকনের অ্যাটমিক নাম্বার কত 14। ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার 24, আয়রনের অ্যাটমিক নাম্বার 26, ক্রিপ্টনের অ্যাটমিক নাম্বার 36। ঠিক আছে, এবারে দেখো আমরা এখানে ইলেকট্রনিক কনফিগারেশন ড্র করব। চলো ফসফরাসে কি হবে 3s2 3p3। দেখো তাহলে আমরা দেখতেই পাচ্ছি পি অরবিটালে কটা আছে, 3টে ইলেকট্রন আছে, তাহলে এখানে 3 আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে, তাহলে ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 আনপেয়ার্ড ইলেকট্রন আছে ফসফরাসে। 14 এর ক্ষেত্রে কি হবে 3s2। ঠিক আছে, দেখো সিলিকনের ক্ষেত্রে হবে 3s2 3p2। তাহলে এখানে পি অরবিটালে দেখো কটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে, তাহলে ফসফরাসের ক্ষেত্রে এই সিলিকনের ক্ষেত্রে আমরা বলতে পারি 2 আনপেয়ার্ড ইলেকট্রন। ওকে, দেখে নাও। এরপর দেখো আসছি ক্রোমিয়াম, দেখো ক্রোমিয়ামের 24। তো এক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন দেখো কি হয়, আমি এখানে লিখছি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5। ঠিক আছে, দেখো এবার তোমরা বলবে এটা 4s2 3d4 হতে পারতো, কেন হলো না, কারণ এস অরবিটাল তো প্রথমে ফিল আপ হবে ডি অরবিটালের আগে, কেন হয় না, তার কারণ হিসেবে আমরা বলবো যে কি হাফ ফিল্ড or full filled অরবিটাল কি হয়, ফুল ফিল্ড সাবসেল বা অরবিটাল এগুলো কি হয় স্টেবল হয়। তো সেই কারণে 3d5 এর স্টেবিলিটি 3d4 এর চেয়ে বেশি হয়। তো সেই কারণে এই ইলেকট্রনিক স্ট্রাকচারটা কি হয় প্রেফারেবল হয়। ঠিক আছে, এটা প্রেফারেবল হয়। চলো এরপর আছে আয়রন, তাহলে আয়রনের কি হবে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন দেখো কতগুলো পাচ্ছি, ক্রোমিয়ামের ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু হয়ে যাচ্ছে 6টা। ঠিক আছে, এখানে 6 আনপেয়ার্ড ইলেকট্রন। ওকে, চলো নেক্সট 26 যখন হবে কি হবে, দেখো 26 হলে ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে যা আছে সেম, তারপর 4s2 3d6। ঠিক আছে, 4s2 3d6।
6 হয়ে যাবে ইলেকট্রনিক কনফিগারেশন। দেখো তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কি হবে, চলো 4s2 3d6 এরটা এখানে ড্র করছি। 3d6 মানে 5টা এখানে সাবশেল থাকবে, 1 2 3 4 5। এখানে দেখো ইলেকট্রনগুলো কিভাবে থাকবে, 6টা ইলেকট্রন এইভাবে থাকছে, পেয়ারিং করে একটা থাকবে আর বাকিগুলো এমনি থাকবে। তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আয়রনের ক্ষেত্রে কটা পাবো, 4 আনপেয়ার্ড ইলেকট্রন, 4 আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে, দেখো আশা করি বুঝতে পেরেছো। এরপর আসছে ক্রিপ্টন। ক্রিপ্টন দেখো ক্রিপ্টনের কি, ক্রিপ্টন হচ্ছে একটা নোবেল গ্যাস, ঠিক আছে, একটা নোবেল গ্যাস। এবার ক্রিপ্টনের 36, এর ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6। দেখো এটার কি ফুলফিল্ড থাকে, সব সাবসেলগুলো ক্রিপ্টনের কি থাকে, ফুলফিল্ড থাকে। তাহলে ক্রিপ্টনের ক্ষেত্রে কি হয়ে যাবে, নো আনপেয়ার্ড ইলেকট্রন, নো আনপেয়ার্ড ইলেকট্রন। ওকে, দেখো বুঝতে পেরেছো, বোঝা গেছে। চল নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন কি বলছে। আচ্ছা 66টাই কোয়েশ্চেন ছিল এখানে, ঠিক আছে। চলো আর একটা কোয়েশ্চেন আছে মনে হয়, কোয়েশ্চেনটা হচ্ছে, একটা সেকেন্ড, 67। দেখো কোয়েশ্চেনটা হচ্ছে হাউ মেনি সাবসেল আর অ্যাসোসিয়েটেড উইথ, দেখো হাউ মেনি সাবসেলস দেখো কোয়েশ্চেনটা হচ্ছে, চলো হাউ মেনি সাবসেলস, হাউ মেনি সাবসেলস আর অ্যাসোসিয়েটেড উইথ n ইকুয়াল টু 4। ঠিক আছে, তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে এ পার্ট। বি এর পার্ট হচ্ছে হাউ মেনি ইলেকট্রনস, হাউ মেনি ইলেকট্রনস will be present in the subcell having ms ভ্যালু -12 আর n ইকুয়াল টু 4। ঠিক আছে, দেখো তো এখানে হাউ মেনি সাবসেল অ্যাসোসিয়েটেড উইথ বলেছে, কতগুলো সাবসেল আছে। দেখো এবার এখানে আমরা দেখতেই পাচ্ছি n ইকুয়াল টু 4, n ইকুয়াল টু 4, তাহলে কতগুলো সাবসেল থাকবে। দেখো সাবসেল বলতে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর ভ্যালু আমরা জানি 0 টু n-1। তাহলে এখানে কি কি ভ্যালু পাবো, 0 1 2 আর 3, n-1 4-1 মানে 3 পেয়ে যাব। ওকে, দেখো তাহলে এখানে আমরা করেসপন্ডিং সাবসেল গুলো কি পাবো, এস পি ডি এফ। ঠিক আছে, এস পি ডি এফ করেসপন্ডিং সাবসেল। কি বলো, বোঝা গেল তো নাকি, বোঝা গেছে। দেখো এবার আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে, হাউ মেনি ইলেকট্রনস উইল বি প্রেজেন্ট ইন দ্য সাবসেল হ্যাভিং ms ইকুয়াল টু -12। দেখো আমরা জানি কি থাকে অরবিটালে, অপোজিট স্পিনে দুটো করে ইলেকট্রন থাকে, মানে স্পিন পেয়ারিং করে থাকে ইলেকট্রনগুলো। তো এখানে শুধু ms ইকুয়াল টু -12 বলেছে, ms ইকুয়াল টু অনলি -12 মানে আমাদের একটা অরবিটালে মানে একটা ইলেকট্রনের কথাই বলা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই যে n সাবসেল,
এখানে আমাদের বলেছে হাউ মেনি ইলেকট্রনস উইল বি প্রেজেন্ট ইন দ্য সাবসেল হ্যাভিং ms ভ্যালু -12 ফর n = 4। ঠিক আছে, তাহলে n = 4 হলে টোটাল কটা সাবসেল থাকে? দেখো সূত্রটা হচ্ছে 2n স্কোয়ার 2 × 4 স্কোয়ার মানে কটা? 32টা। 32টা সাবসেল থাকে। এবার 32টা সাবসেল থাকে মানে কি, সরি n = 4 মানে তোমার এখানে সূত্রটা হচ্ছে সাবসেলের সূত্রটা n স্কোয়ার মানে 16টা, আর 2n স্কোয়ার হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। নাম্বার অফ ইলেকট্রন, তাহলে দেখো নাম্বার অফ ইলেকট্রন আছে 32। এটা কিভাবে, এটাতে কি কি ইলেকট্রন আছে? প্লাস হাফ আর মাইনাস হাফ, অল ইলেকট্রনস নিয়ে 32টা। বাট আমাকে শুধু মাইনাস হাফ চেয়েছে, তার মানে এর হাফ হবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের সংখ্যা হবে কত? 32/2 মানে 16টি। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 16টা। ঠিক আছে, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস উইথ ms ভ্যালু -12 কতগুলো ইলেকট্রন থাকবে? 16টি ইলেকট্রন। ঠিক আছে, এটা আমরা সূত্র দিয়ে করি, অথবা আমরা এটা কিন্তু অন্যভাবেও মনে রাখতে পারি যে টোটাল কতগুলো ইলেকট্রন। দেখো s অরবিটালে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকে? দুটো। p অরবিটাল আছে, p অরবিটালে কতগুলো থাকবে? p অরবিটালে 6টা, d অরবিটালে 10টা। ঠিক আছে, আর f অরবিটালে 14টা। দেখো তাহলে ম্যাক্সিমাম কতগুলো হলো? যোগ করলে 32টা হয়ে গেল টোটাল ইলেকট্রন। এবারে 32টা ইলেকট্রন মানে এখানে প্লাস হাফ আর মাইনাস হাফ অল ইনক্লুডেড। আমাদের শুধু মাইনাস হাফ চেয়েছে, সে শুধু মাইনাস হাফ, এই কারণে হয়ে গেল 16টি ইলেকট্রন হয়ে গেল। ঠিক আছে, দেখো আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমরা নেক্সট কোন টপিকের ওপর চাইছো এনসিইআরটির সলিউশন সেটাও কিন্তু জানিও। ঠিক আছে, আর আমাদের কেমোস্ফিয়ারে বিভিন্ন রকমের কোর্স চলছে। তোমরা কোনো কোর্সের ব্যাপারে যদি কোয়ারি থাকে তোমরা 7001930015 কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, আমাদের রানিং যেই ব্যাচটা খুব ভালোভাবে চলছে সেটা হচ্ছে টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য ফুল ফেজে ক্লাস হচ্ছে, কারণ সামনে অনেকগুলো টিচার রিক্রুটমেন্ট এক্সাম আছে। ওকে, তোমরা ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনে পেয়ে যাবে অ্যাপের লিঙ্ক। ঠিক আছে, অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা অ্যাপটা ডাউনলোড করে দেখতে পারো। হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো আপডেটসগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তো ওই লিঙ্কটাতেও তোমরা জয়েন করতে পারো। এই যে 7টা ক্লাস হলো, আমি এর পিডিএফটা ওখানে পুরোটা আজকে রাত্রে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট টপিক নিয়ে আসবো।